নমস্কার, আদাব। আমি প্রশান্ত কুমার রায়। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর অধ্যায় 12 বিদ্যুতের চৌম্বকক্রিয়া। বিদ্যুতের চৌম্বকক্রিয়া অধ্যায়টি পড়ার সময় আমরা অনেক বেশি কল্পনা করে পড়ে থাকি। ফলে অধ্যায়টি আমাদের অনেকের কাছেই খুব বেশি কঠিন মনে হয় এবং আমাদের মনে এই প্রশ্নগুলো আসে যে আদৌ এই বিষয়গুলো ঘটে কিনা। আজকে আমরা প্র্যাকটিক্যাল সহকারে পুরো অধ্যায়টি পড়ব এবং দেখব যে বিষয়গুলো সত্যিই ঘটে কিনা। তাহলে চলুন শুরু করি। চুম্বক কথাটি আসে গ্রিক শব্দ ম্যাগনেটিস লিথস থেকে, যার অর্থ হলো ম্যাগনেসিয়া পাথর। চুম্বক হলো সেই রকম একটা পাথর যার বিশেষ ধরনের আকর্ষণ ক্ষমতা আছে। এই বিশেষ আকর্ষণ ক্ষমতাকেই বলা হয় চুম্বকত্ব। আমরা খেয়াল করে দেখেছি যে আমরা সবাই এতটুকু জানি যে দুটি চুম্বককে যখন আমরা পাশাপাশি নিয়ে আসব, তারা সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ। চুম্বকের একটি বিশেষ ধর্ম হলো এটাকে আপনি যেভাবেই রাখেন না কেন, এটা সবসময় নর্থ সাউথ মেরু হয়ে থাকে। আমার হাতে একটি দণ্ড চুম্বক আছে। আমরা জানি একটা দণ্ড চুম্বকের দুইটা প্রান্ত থাকে, একটা নর্থ প্রান্ত আর একটা হচ্ছে সাউথ প্রান্ত। চুম্বকের একটি বিশেষ ধর্ম হলো যে একটা দণ্ড চুম্বককে বা চুম্বক শলাকাকে আমরা যেভাবেই করে রাখি না কেন, এটা সবসময় এর নর্থ প্রান্ত উত্তর দিকে নির্দেশ করবে এবং সাউথ প্রান্ত দক্ষিণ দিকে নির্দেশ করবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ডান পাশটা হচ্ছে উত্তর দিক এবং আমার বাম পাশ হচ্ছে দক্ষিণ দিক। তাহলে দেখি আমরা একটা দণ্ড চুম্বককে ঝুলিয়ে দিলাম, তাহলে খেয়াল করে দেখি যে এই দণ্ড চুম্বকের লাল প্রান্তটা নর্থ এবং এই যে ব্লু প্রান্তটা হচ্ছে আমাদের সাউথ। তাহলে খেয়াল করি এই দণ্ড চুম্বককে আমি ঝুলিয়ে দিলাম, তাহলে এটা কিভাবে আছে? নর্থ এদিকে নির্দেশ করছে এবং সাউথ এদিকে নির্দেশ করছে। আমার হাতে একটি চৌম্বক শলাকা আছে, খেয়াল করে দেখি লাল প্রান্তটা নর্থ নির্দেশ করছে এবং সাদা প্রান্তটা সাউথ নির্দেশ করছে। আশা করি বুঝছি। এখন আমাদের মনে প্রশ্ন আসে যে কেন একটা দণ্ড চুম্বককে ঝুলিয়ে দিলে সেটার নর্থ প্রান্তটা উত্তর দিকে এবং সাউথ প্রান্তটা দক্ষিণ দিকে নির্দেশ করছে। এর উত্তর আমরা পাই রানী এলিজাবেথের পারিবারিক চিকিৎসক ডক্টর গিলবার্টের কাছ থেকে। তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে পৃথিবীর একটি চুম্বকত্ব রয়েছে। এবং আমরা বোর্ডের দিকে খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পৃথিবীর নর্থ মেরু, এটা হচ্ছে পৃথিবীর সাউথ মেরু, এটা হচ্ছে আমাদের বিষুব রেখা। এবং খেয়াল করি যে পৃথিবীর একটি বিশাল চুম্বকত্ব রয়েছে। এই চুম্বকত্বের খেয়াল করি যে এই প্রান্তটা হচ্ছে চুম্বক দক্ষিণ মেরু এবং এই প্রান্তটা হচ্ছে চুম্বক উত্তর মেরু। এজন্যই আমরা একটা দণ্ড চুম্বককে যখন ঝুলিয়ে রাখি, তখন এই দণ্ড চুম্বকের নর্থ মেরু পৃথিবীর চুম্বকের সাউথ মেরুর দিকে হয়ে থাকে এবং এই দণ্ড চুম্বকের সাউথ মেরু পৃথিবীর চুম্বকের নর্থ মেরুর দিকে হয়ে থাকে। এজন্যই আমরা দণ্ড চুম্বককে যেভাবেই রাখি না কেন, এটা নর্থ প্রান্তটা সবসময় এদিকে থাকবে এবং সাউথ প্রান্তটা সবসময় এদিকেই থাকে। আশা করি বুঝছি। আমার হাতে একটি দণ্ড চুম্বক এবং একটি চুম্বক শলাকা আছে। আমরা যদি খেয়াল করি যে এই দণ্ড চুম্বক এবং চুম্বক শলাকাটির মধ্যে এই দণ্ড চুম্বকটি হচ্ছে, এই দণ্ড চুম্বকটির চুম্বক ক্ষেত্রের মান অনেক বেশি এবং এর চুম্বকত্বের মান অনেক কম। ফলে আমি যদি এই দণ্ড চুম্বকটির কাছে এইটা নিয়ে যাই, তাহলে খেয়াল করছি যে এর সাউথটা নর্থ প্রান্তের দিকে আছে এবং নর্থটা এদিকে মুখ করে আছে। এবং আমি যদি এই শলাকাটিকে এবার এই জায়গায় নিয়ে যাই, তাহলে খেয়াল করে দেখছি যে এর নর্থ প্রান্ত সাউথ প্রান্তের দিকে হয়ে আছে এবং সাউথ প্রান্তটা অপর পাশে আছে। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি যে একটি শক্তিশালী চুম্বকের প্রভাবে চুম্বক শলাকাটির দিক নির্ধারিত হচ্ছে। ঠিক একই রকম ভাবে পৃথিবীর একটি বিশাল চুম্বকত্ব রয়েছে, চুম্বক ক্ষেত্র রয়েছে এবং সেই চুম্বক ক্ষেত্রের প্রভাবেই এই দণ্ড চুম্বকটা নর্থ এবং সাউথ মেরু হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর একটি বিশাল চুম্বকত্ব রয়েছে, এটা আমরা প্রমাণ দেখলাম। এজন্যই পৃথিবীর যে বিশাল চুম্বকত্ব রয়েছে, এই চুম্বকের সাউথ প্রান্ত থাকবে পৃথিবীর উত্তর দিকে এবং এর নর্থ প্রান্ত থাকবে পৃথিবীর দক্ষিণ মেরুতে। এবং আমরা একটু খেয়াল করি যে এই পৃথিবীর চুম্বকটা পৃথিবীর উত্তর মেরুর সাথে ঠিক 18 ডিগ্রি কোণ করে থাকে এবং পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরু থেকে 2200 কিলোমিটার পশ্চিমে এবং পৃথিবীর চুম্বকের নর্থ মেরু পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে 2500 কিলোমিটার
পূর্বে থাকে। এবং এই চুম্বকের প্রভাবেই আমি একটি দণ্ড চুম্বককে যখন আমরা ঝুলিয়ে রাখি, এর সাউথ নর্থ অর্থাৎ দণ্ড চুম্বকের নর্থ মেরু সাউথ মেরুর দিকে হয়ে থাকে এবং দণ্ড চুম্বকের সাউথ মেরু পৃথিবীর চুম্বকের নর্থ মেরুর দিকে হয়ে থাকে। আশা করি বুঝছি। এবং আমরা জানি যে পৃথিবীর এই রেখাটিকে বলা হবে বিষুব রেখা। দণ্ড চুম্বক যেহেতু এই বরাবর আছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এই বরাবর যে রেখাটা সেটা হচ্ছে চুম্বক বিষুব রেখা। আমরা জানি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। আমার হাতে যে দুটি দণ্ড চুম্বক রয়েছে সেখানে দুটি কালার আছে, একটি লাল কালার আর একটি হচ্ছে ব্লু কালার। লাল কালারটি আমাদের নর্থ মেরু নির্দেশ করছে এবং ব্লু কালারটি সাউথ মেরু নির্দেশ করছে। এবং আমার হাতে যেই দণ্ড চুম্বকটি রয়েছে সেটা আমরা বুঝতেই পারছি যে এতদূর আসা পর্যন্ত, আমরা যদি খেয়াল করি, এতদূর নিয়ে আসা পর্যন্ত কোনো প্রকার আকর্ষণ করছে না, অর্থাৎ এর চুম্বকত্বের মান তুলনামূলকভাবে একটু কম। আমরা যদি খেয়াল করি এই দণ্ড চুম্বকটাকে আমরা কাছে নিয়ে গেলাম, একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে একটা পর্যায়ে দেখব আমরা আকর্ষণ করলো, অর্থাৎ নর্থ সাউথকে আকর্ষণ করলো। এবার আমরা দেখি যে কিভাবে বিকর্ষণ করে। আমি এর নর্থ মেরুর দিকে এই চুম্বকটির নর্থ মেরুকে নিয়ে যাচ্ছি, তাহলে খেয়াল করি আমি কাছে নিয়ে গেলাম বিকর্ষণ করছে। আমরা বোধহয় একটু বুঝতে পারছি এটা বিকর্ষণ করছে। চুম্বকক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড একটি চুম্বক বা তড়িৎবাহী তারের চতুর্দিকে যে অঞ্চল জুড়ে একটি চুম্বক শলাকা বিক্ষেপ দেখায় তাকে চুম্বক ক্ষেত্র বলা হয়। আমরা একটা দণ্ড চুম্বক যে তার নর্থ প্রান্ত এবং সাউথ প্রান্ত, অর্থাৎ এটা যে অঞ্চল জুড়ে আমরা এই বিন্দুতে একটি চুম্বক শলাকা রাখলাম, তাহলে সেটা বিক্ষেপ দেখাচ্ছে, তাহলে বলতে পারবো যে এতটুকু এই বিন্দুতেও তার চুম্বক ক্ষেত্র আছে। আমি চুম্বক শলাকাটিকে বা কম্পাসটিকে এখানে রাখলাম, তবুও সেটা বিক্ষেপ দেখাচ্ছে, তাহলে বলতে পারবো এতটুকু তার চুম্বক ক্ষেত্র। আমি এই পয়েন্টে এবার চুম্বক শলাকাটিকে নিয়ে আসলাম বা কম্পাসটিকে নিয়ে আসলাম, তাহলে খেয়াল করব যে চুম্বক শলাকাটি কোনো বিক্ষেপ দেখাচ্ছে না, অর্থাৎ এই চুম্বকটির চুম্বক ক্ষেত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আশা করি বুঝছি। আমাদের একটি দণ্ড চুম্বক, এই দণ্ড চুম্বকটির আমরা চুম্বক ক্ষেত্র পরিমাপ করব। এজন্য আমরা একটি চুম্বক শলাকা নিলাম বা কম্পাস। আমরা জানি চুম্বক শলাকার নর্থ প্রান্তটা লাল এবং সাউথ প্রান্তটা সাদা, তাহলে এর নর্থ প্রান্ত সাউথের দিকে আছে এবং যেই অঞ্চল জুড়ে এটা বিক্ষেপ দেখাবে, খেয়াল করি এই পর্যন্ত বিক্ষেপ দেখাচ্ছে, খেয়াল করি বিক্ষেপ দেখাচ্ছে, এই পর্যন্ত আমাদের বিক্ষেপ দেখাচ্ছে, খেয়াল করি এখন পর্যন্ত চুম্বক শলাকাটি বিক্ষেপ দেখাচ্ছে, এই পর্যন্ত বিক্ষেপ দেখাচ্ছে, খেয়াল করে দেখি এই পর্যন্ত বিক্ষেপ দেখাচ্ছে, এবং আমরা যদি আরেকটু খেয়াল করি বিক্ষেপ দেখাচ্ছে, বিক্ষেপ দেখাচ্ছে। তাহলে যে অঞ্চল জুড়ে এই চুম্বক শলাকাটি বিক্ষেপ দেখাচ্ছে সেটা হচ্ছে এই দণ্ড চুম্বকটির চুম্বক ক্ষেত্র। খেয়াল করে দেখি এই পর্যন্ত কিন্তু বিক্ষেপ দেখাচ্ছে, এ পর্যন্ত বিক্ষেপ দেখাচ্ছে। আমরা যদি খেয়াল করি যে অঞ্চল জুড়ে বিক্ষেপ দেখাচ্ছে, খেয়াল করি বিক্ষেপ দেখাচ্ছে। এবার আমরা দেখব চুম্বক ক্ষেত্রের মান। একটি একক ধনাত্মক চার্জ চুম্বক ক্ষেত্রের সাথে একক বেগে সমকোণী গতিশীল হলে যে বল লাভ করে তাকে চুম্বক ক্ষেত্রের মান বলে। এবং আমি উপরে লিখে রেখেছি যে চুম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু চুম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি, চুম্বক ক্ষেত্রের দিক রয়েছে, এজন্যই ভেক্টর চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে চুম্বক ক্ষেত্রের ইকুয়েশনটা, চুম্বক ক্ষেত্রের ইকুয়েশনে বি সমান সমান এফ ভাগ কিউ ভি সাইন থিটা। এখন আমরা যদি সংজ্ঞায় খেয়াল করি, আমাদের বলছে একটি একক ধনাত্মক চার্জ, অর্থাৎ কিউ এর মান কত 1, কিউ এর মান 1, একক ধনাত্মক চার্জ কত বেগে, একক বেগে, অর্থাৎ এটার মান 1, এবং কি বলছে সমকোণী গতিশীল হলে, অর্থাৎ সাইন 90 ডিগ্রি সমকোণে গতিশীল হলে যে বলটা লাভ করবে সেটাকেই বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র। অর্থাৎ এটা আমাদের চুম্বক ক্ষেত্রের দিক, এবং একটা চার্জ ঠিক তার সাথে সমকোণে গতিশীল হলে,
একটি চার্জ, আচ্ছা 1 কুলম চার্জ তার সাথে সমকোণে গতিশীল হলে যে বলটা লাভ করবে সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এবং চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম যে চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। এখন আমাদের যদি প্রশ্ন আসে যে 1 টেসলা বলতে কি বোঝায়, অর্থাৎ আমরা বলবো চৌম্বক ক্ষেত্রের মানটা কত হইতে হবে 1 টেসলা, অর্থাৎ এইদিকে আসতে হবে 1। তাহলে আমরা বলবো একটি একক ধনাত্মক চার্জ কত বেগে, 1 ms ইনভার্স 1 বেগে, 1 মিটার পার সেকেন্ড বেগে চুম্বক ক্ষেত্রের সাথে কত কোণে গতিশীল হলে, সমকোণে গতিশীল হলে অর্থাৎ sin 90 ডিগ্রি গতিশীল হলে কত বল লাভ করবে, 1 নিউটন বল লাভ করবে, তখন সেটাকে বলবে 1 টেসলা। আশা করি বুঝছি। অর্থাৎ 1 কুলম চার্জ 1 কুলম চার্জ 1 কুলম চার্জ কত মিটার পার সেকেন্ড বেগে, 1 ms ইনভার্স 1। 1 কুলম চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে কত ডিগ্রি কোণে, আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক, এই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল হলে কত নিউটন বল লাভ করবে, 1 নিউটন বল লাভ করবে, তখন সেটাকে আমরা বলবো 1 টেসলা। আশা করি বুঝছি। এবার আসি আমরা চৌম্বক ক্ষেত্রের দিক। একটি চৌম্বক ক্ষেত্রে একটি চৌম্বক শলাকা স্থাপন করলে চৌম্বক শলাকার উত্তর মেরু যেদিকে নির্দেশ করবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। আমরা একটা দণ্ডচুম্বক নিলাম, যেটা হচ্ছে এটা নর্থ প্রান্ত, এটা হচ্ছে সাউথ প্রান্ত। বা আমি একটা চৌম্বক নিলাম, আমি জানি না, এখানে নির্দেশ করা নাই যে কোনটা নর্থ কোনটা সাউথ, আমাদের শুধুমাত্র একটি চৌম্বক দেওয়া আছে। এবার আমরা কি করলাম, একটা চৌম্বক শলাকা সেখানে নিয়ে গেলাম, চৌম্বক শলাকা। তাহলে চৌম্বক শলাকার আমরা জানি এটা হচ্ছে নর্থ, এই নর্থটা যেদিকে থাকবে, এই নর্থটা যেদিকে থাকবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। অর্থাৎ যদি বলা হয় এই চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, এই চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই দিকে। এবং এই শলাকাটিকে আমরা এখন এখানে নিয়ে আসলাম, তাহলে কি হবে, যেহেতু এটা নর্থ অবশ্যই চৌম্বক শলাকাটির নর্থ এদিকে থাকবে এবং এদিকে থাকবে আমাদের হচ্ছে সাউথ, অর্থাৎ এই চৌম্বকটার দিক হচ্ছে এইদিকে। এখন আমি আরেকটা চৌম্বক নিয়ে আসলাম, আমি জানি না এই চৌম্বক ক্ষেত্রের এই চৌম্বকটার দিক কোন দিকে বা কোনটা নর্থ কোনটা সাউথ। আমি একটা কাজ করলাম, চৌম্বক শলাকা নিয়ে আসলাম, এই বিন্দুতে রাখলাম। খেয়াল করি যে আমাদের সাউথ প্রান্তটা, চৌম্বক শলাকার সাউথ প্রান্তটা এদিকে আছে এবং নর্থ প্রান্তটা এদিকে আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এটা যদি চৌম্বক শলাকার সাউথ প্রান্ত হয় তাহলে অবশ্যই এই দণ্ড চুম্বকটার এই প্রান্তটা হবে নর্থ, অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই দিকে, এই চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই দিকে। আশা করি বুঝছি। অর্থাৎ খেয়াল করে দেখি আমার হাতে এখানে যে দণ্ড চুম্বকটি রয়েছে এটা নর্থ প্রান্ত এটা এবং সাউথ প্রান্ত এটা, অর্থাৎ আমরা এটা আমাদের জানা চৌম্বক ক্ষেত্র, যেটা হচ্ছে এটা নর্থ প্রান্ত এটা সাউথ প্রান্ত। এখন খেয়াল করি যে এই চৌম্বক শলাকাটিকে এর কাছে নিয়ে যাই, তাহলে আমরা কি খেয়াল করলাম যে এই চৌম্বক শলাকার নর্থ প্রান্তটা ঠিক তার বিপরীত দিকে আছে, অর্থাৎ এই দিক মুখ করে আছে, তাহলে এটা হচ্ছে এই দণ্ড চুম্বকটার এটা হচ্ছে নর্থ প্রান্ত। আশা করি বুঝছি। এবার শলাকাটিকে আমরা এখানে নিয়ে যাই, তাহলেও খেয়াল করি যে নর্থ প্রান্তটা এই দিক বরাবর মুখ করে আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই দিকে, অর্থাৎ এখান থেকে এই দিকে। এবার আসি আমরা চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখায় বলা হয়েছে যে চৌম্বক ক্ষেত্রে একটি চৌম্বক শলাকা স্থাপন করলে এর উত্তর মেরু অর্থাৎ শলাকার উত্তর মেরু যেদিকে নির্দেশ করে ওই দিক বরাবর অঙ্কিত স্পর্শকের পাদবিন্দুর সংযোগকারী বদ্ধরেখা। আচ্ছা, একটু কঠিন মনে হতে পারে, একটু বোঝার চেষ্টা করি যে এটা একটা চৌম্বক, এর একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, এই চৌম্বক ক্ষেত্রে আমরা একটা কি স্থাপন করব, চৌম্বক শলাকা। এই চৌম্বক শলাকার খেয়াল করি যদি এইখানে আমরা চৌম্বক শলাকাটিকে নিয়ে আসি তাহলে এর নর্থ প্রান্তটা এদিকে নির্দেশ করবে। যদি এই বিন্দুটাতে খেয়াল করি তাহলে এর নর্থ প্রান্তটা এদিকে নির্দেশ করবে। এখানে খেয়াল করি নর্থ প্রান্তটা এদিকে নির্দেশ করবে। যদি এই পয়েন্টটা নিই তাহলে নর্থ প্রান্তটা এদিকে নির্দেশ করবে। এবং এখানে এই যে নর্থ প্রান্তটা যেদিকে নির্দেশ করছে ওই দিক বরাবর আমরা কি আঁকবো, একটা স্পর্শক। একটা স্পর্শক, স্পর্শক সম্পর্কে আমাদের ধারণা আছে। যদি এটা হয় বৃত্ত তাহলে এই বিন্দুতে এটা হবে কি, এই রেখাটা হলো এই বিন্দুতে স্পর্শক। এখন আমরা দেখি যে আমি একটা দণ্ডচুম্বকটি ঠিক এই জায়গায় রাখলাম এবং আমি জানি এটা নর্থ এবং এটা হচ্ছে আমাদের সাউথ। এবার এই শলাকাটিকে আমি এখানে নিয়ে যাই, তাহলে খেয়াল করি এই পয়েন্টটা আমি নিছি, এই পয়েন্টটাতে আমরা একটা
পয়েন্ট দিলাম এবং খেয়াল করলাম এখানে অঙ্কিত স্পর্শকটা কোন দিকে, অর্থাৎ নর্থ মেরুটা এদিকে নির্দেশ করছে এবং ওই দিক বরাবর আমি একটা টান দিলাম। এবার খেয়াল করি আমি এখানে আরেকটা বিন্দু নিলাম, তাহলে খেয়াল করি এর নর্থ প্রান্তটা এই দিক বরাবর নির্দেশ করছে, এই দিক বরাবর আমি একটা রেখা দিলাম এবং খেয়াল করি এই একটা পয়েন্ট নিলাম, এখানে কোন দিকে নির্দেশ করছে, এই দিকে নির্দেশ করছে, অর্থাৎ এই পয়েন্টটাতে কোন দিকে নির্দেশ করছে, এই দিকে নির্দেশ করছে। যদি আমি এই পয়েন্টটাতে নিই তাহলে খেয়াল করব ঠিক এদিক বরাবর নির্দেশ করছে। এবার আমরা এই পয়েন্টটা নিলাম, এক্ষেত্রে আমি আমার বন্ধু মেহেদির সাহায্য নিয়েছি। আচ্ছা মেহেদি এখানে ধরি, তাহলে খেয়াল করি যে ঠিক এই বরাবর নির্দেশ করছে, তাহলে এই বরাবর আমি একটা টান দিয়ে নিলাম, অর্থাৎ এই বরাবর। এবার আমরা এই পয়েন্টটাতে নিব, কোন দিকে নির্দেশ করছে খেয়াল করে দেখি, এটা নির্দেশ করছে এই দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর। আমরা এবার এইখানে ধরবো, তাহলে খেয়াল করি কোন দিকে নির্দেশ করছে, এই দিক বরাবর। অর্থাৎ এটা একটা স্পর্শক, আমাদের বলা আছে যে স্পর্শকের পাদবিন্দুগুলো। আমরা আরেকটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিই, তাহলে ঠিক কোন দিকে নির্দেশ করছে, এইদিকে নির্দেশ করছে। অর্থাৎ এই স্পর্শকগুলোর পাদবিন্দু যদি আমি যোগ করি তাহলে আমি যে রেখাটা বদ্ধ একটি রেখা পাবো সেটাকে আমি বলতে পারি কি চৌম্বক বলরেখা। অর্থাৎ এই যে আমরা বদ্ধ রেখাটা পাইলাম এটা হচ্ছে আমাদের চৌম্বক বলরেখা। এবার আমরা একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি যে আমরা এক্সাক্ট কি পাইলাম। আমরা এটাকে নর্থ ধরে নিছি, নর্থ, এটা হচ্ছে আমাদের সাউথ, এবং আমরা দেখলাম যে ঠিক এখান থেকে শুরু হচ্ছে, এটা এই বরাবর ঘুরে এই বরাবর এখানে প্রবেশ করছে। এবং চৌম্বক বলরেখা সম্পর্কে বলা আছে এটা হচ্ছে একটা আবদ্ধ বলরেখা, বদ্ধ, অর্থাৎ যদি বলা হয় এটা কিন্তু ঠিক এইরকম। এবং চৌম্বক ক্ষেত্রের দিক যদি বলা হয়, আমরা কি বললাম যে এটা নর্থ প্রান্তটা যেদিকে নির্দেশ করবে। আমরা খেয়াল করলাম এই বিন্দুটাতে কোন দিকে নির্দেশ করছিল, এই দিকে, অর্থাৎ এই দিকে। এই বিন্দুটাতে কোন দিকে, এই দিকে। এই বিন্দুটাতে কোন দিকে, এই দিকে। তাহলে এটা হলো আমাদের চৌম্বক বলরেখা। আশা করি বুঝছি। এবার আমরা চৌম্বক শলাকাটিকে নিচের দিকে নিয়ে আসব এই পথে। তাহলে কি ঘটছে খেয়াল করে দেখি, তাহলে আমরা বলতে পারি এই বরাবর রেখাটা হচ্ছে চৌম্বক বলরেখা। এখন আমরা আসি চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য নিয়ে। চৌম্বক বলরেখার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চৌম্বক বলরেখা একে অপরকে ছেদ করে না। অর্থাৎ আমরা এই বলরেখার দিকে যদি তাকাই তাহলে খেয়াল করব যে এই বলরেখাগুলো একে অপরকে ছেদ করবে না। খেয়াল করে দেখি এই বলরেখাটা এবং এই বলরেখাটা কি একে অপরকে ছেদ করেনি। সেক্ষেত্রে প্রতিটি বলরেখা একে অপরকে কেউ ছেদ করেনি। এই হলো আমাদের প্রথম বৈশিষ্ট্য। এগুলো উত্তর মেরু থেকে নির্গত অবিচ্ছিন্ন রেখা যা দক্ষিণ মেরুতে মিলিত হয়। খেয়াল করে দেখি আমাদের এই দণ্ডচুম্বকটার এটা হচ্ছে নর্থ মেরু, এটা হচ্ছে সাউথ মেরু। এই চুম্বক বলরেখাগুলো নর্থ প্রান্ত থেকে শুরু হয়ে সাউথ প্রান্তে প্রবেশ করছে। এটাই বলছে আমাদের এগুলো উত্তর মেরু থেকে নির্গত অবিচ্ছিন্ন রেখা, উত্তর মেরু থেকে নির্গত হয়ে গেছে, উত্তর মেরু থেকে নির্গত এবং কোন মেরুতে প্রবেশ করছে, দক্ষিণ মেরুতে প্রবেশ করছে। আশা করি বুঝছি। চৌম্বক ক্ষেত্রের দিক, এখানে একটা পয়েন্ট আছে যে চৌম্বকের বাইরে। চৌম্বক ক্ষেত্রের দিক চৌম্বকের বাইরে বলতে এই বিষয়টাকে বোঝানো হয়েছে যে চৌম্বকের বাইরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে, অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। খেয়াল করে দেখি তীর চিহ্নর দিকে যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। এবং চৌম্বকের ভিতরের দিক, চৌম্বকের ভিতরে কি বলা আছে যে চৌম্বকের ভিতরে হচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু দিকে। আমরা এই তীর চিহ্নগুলোর দিকে খেয়াল করি, তাহলে এটা কি নির্দেশ করছে, দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে। আশা করি বুঝছি। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে চৌম্বক বলরেখার সংখ্যা যত বেশি হবে
চুম্বক ক্ষেত্রের মান তত বেশি হবে। আচ্ছা, আমি আরেকটি দণ্ডচুম্বক আঁকলাম। এটা হলো আমাদের নর, এটা হলো সাউথ। খেয়াল করে দেখি, এখানে আমি বলরেখার সংখ্যা অনলি 2টা দিলাম, বলরেখার সংখ্যা অনলি 2টা। তাহলে এখানে বলরেখার সংখ্যা বেশি, এখানে বলরেখার সংখ্যা কম, অর্থাৎ এই চুম্বকটির চুম্বক ক্ষেত্রের মান এই চুম্বকের থেকে কম। আশা করি বুঝছি। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। বিদ্যুতের চৌম্বক ক্রিয়ায় বলা আছে যে বিদ্যুৎবাহী পরিবাহীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। বিদ্যুতের এই চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়ারিস্টের। আমরা একটা বোর্ডে একটু খেয়াল করি, যেখানে আমরা একটা তড়িৎ উৎস নিছি, যেটার ভি ভোল্ট ভি, এবং এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা মাইনাস, অর্থাৎ তড়িৎ প্রবাহ শুরু হয় প্লাস প্রান্ত থেকে, তাহলে প্লাস থেকে ঘুরে সেটা এই দিক দিয়ে এই পথে আসবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এই বরাবর। আমরা খেয়াল করব, যদি এখানে একটা আমরা চৌম্বক শলাকা নিয়ে আসি, তাহলে এই চৌম্বক শলাকার উত্তর মেরুটা ঠিক এই বরাবর নির্দেশ করবে, এই বরাবর নির্দেশ করবে। এখানে যে আমরা এই তার বরাবর বিদ্যুৎ প্রবাহ করলে আমরা খেয়াল করে দেখব যে এই বরাবর চৌম্বক ক্ষেত্রের চৌম্বক শলাকাটার উত্তর মেরু নির্দেশ করছে, অর্থাৎ চৌম্বক শলাকার উত্তর মেরু যেদিকে নির্দেশ করে সেটাই চৌম্বক ক্ষেত্রের দিক। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 2 অনুসারে, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 2 অনুসারে, যে আমার যদি এই যে বৃদ্ধাঙ্গুল তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, বাকি যে আঙ্গুলগুলো আছে, বৃদ্ধাঙ্গুল যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, বাকি আঙ্গুলগুলো চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, যেটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 2 নামে পরিচিত। তাহলে বৃদ্ধাঙ্গুল তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে, বাকি আঙ্গুলগুলো আমাদের কি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে। অর্থাৎ এখানে যদি আমরা চৌম্বক শলাকা নিয়ে আসি, চৌম্বক শলাকার নর্থ প্রান্তটা ঠিক এখান থেকে ঠিক এই দিকে মুভ করবে, বৃদ্ধাঙ্গুল তড়িৎ প্রবাহ নির্দেশ করবে, অন্য আঙ্গুলগুলো চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। ঠিক এই নিয়ম, এটা আমাদের তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে, বাকি আঙ্গুলগুলো আমাদের চৌম্বক ক্ষেত্রে দিক নির্দেশ করছে। আচ্ছা, আমাদের কাছে বিষয়টা কঠিন মনে হতে পারে, বা এই বিষয়টা আদৌ ঘটবে কিনা, এই বিষয়টা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা একটা মডেল তৈরি করেছি, যেখানে একটু খেয়াল করি যে এখানে এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এবং আমরা একটা ব্যাটারি নিয়েছি যেটার ভোল্ট হচ্ছে 12 ভোল্ট, এবং আমরা খেয়াল করি ব্যাটারির এটি হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত এবং এটি হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত, এবং আমরা তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে জানি। তড়িৎ প্রবাহ ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে শুরু হবে এবং সেটা ঋণাত্মক প্রান্তের দিকে যাবে। আমি তারের এই প্রান্তটা খেয়াল করি যে এই প্রান্তটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিলাম। এবার যদি আমি এই প্রান্তটা তারের এই প্রান্তটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিই, তাহলে আমাদের তড়িৎ প্রবাহিত হবে কোন দিক থেকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে এই দিক থেকে এই দিকে। আশা করি বুঝছি এতটুকু। আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে তারের এই প্রান্তটা যুক্ত করেছি, এবং তাহলে এবার তড়িৎ প্রবাহ হবে ঠিক এই দিক থেকে এই বরাবর, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ ধনাত্মক থেকে শুরু হয় এবং ঋণাত্মকে প্রবেশ করে। তাহলে আমরা যদি তারের এই প্রান্তটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিই, তাহলে তড়িৎ প্রবাহ এদিক থেকে ঘুরবে। এখন এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি আমার বন্ধুর সাহায্য নিব, আমার বন্ধু মাসুম। যেহেতু তড়িৎ প্রবাহ এই তারের এখান থেকে এই পর্যন্ত তড়িৎ প্রবাহ হবে উপরের দিকে, তাহলে চুম্বক ক্ষেত্র নির্দেশ করবে আমাদের বাকি আঙ্গুলগুলো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 2 অনুসারে। তাহলে আমাদের এটা যখন তড়িৎ প্রবাহ নির্দেশ করছে, এইটা আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। অর্থাৎ এখানে যে চৌম্বক শলাকাটি দেখতে পাচ্ছি, এর নর্থ প্রান্তটা ঠিক এই দিকে বিক্ষেপ করবে। যদি এই দিকে বিক্ষেপ করে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ঠিকই আছে। চলুন আমরা এখন দেখি। আমি তড়িৎ প্রবাহ যুক্ত করলাম, তাহলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পেলাম কাঁটাটা ঠিক এইদিকে বিক্ষেপ করছে। চলুন আরেকবার দেখি। যেহেতু এটা আমরা ব্যাটারির মাধ্যমে দেখাবো, আমরা সবসময় যুক্ত করে রাখে দিতে পারবো না। আমরা যদি খেয়াল করি যে যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্ত এটা দিয়ে, তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে এখানে উপরের দিকে যাচ্ছিল, কিন্তু যখন এই দিকে আসে তড়িৎ প্রবাহটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ যখন নিচের দিকে যাবে, আমাদের এইখানে নর্থ
নর্থ প্রান্তটা ঠিক কোন দিকে বিক্ষেপ দেখানোর কথা, ঠিক এই দিকে বিক্ষেপ দেখাবে। তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে তড়িৎ প্রবাহ যখন এই দিক দিয়ে যাচ্ছে তখন উপরের দিকে, যখন এই দিক দিয়ে আসে এইখানে যাবে তখন তড়িৎ প্রবাহ কিন্তু নিচের দিকে। অর্থাৎ ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 2 অনুসারে ঠিক এই বরাবর বিক্ষেপ দেখাবে। অর্থাৎ এই নর্থ পোলটা, চুম্বক শলাকার নর্থ মেরুটা ঠিক এই দিকে বিক্ষেপ দেখাবে, ঠিক এই বরাবর। আশা করি বুঝছি। এখন আমরা দেখি, আমি ব্যাটারি সংযুক্ত করলাম, আমরা দেখব যে এটার বিক্ষেপ ঠিক এই দিকে দেখাবে। এবার আমরা তারের এই প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিব, ফলে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এখন আমরা দেখি তড়িৎ ঠিক এইখানে কোন দিকে বিক্ষেপ দেখাচ্ছে। নিয়ম অনুযায়ী আমরা যেহেতু তড়িৎ উপরের দিকে প্রবাহিত হবে, তাহলে বিক্ষেপ দেখাবে এই দিকে, অর্থাৎ এই প্রান্তটা এই দিকে সরে আসবে। এখন দেখি, আমরা দেখলাম যে এই নিয়ম অনুসারে এই নর্থ চুম্বক শলাকার নর্থ পোলটা ঠিক এই দিকে আসতেছে। আশা করি বুঝছি। এবার আমরা যদি এই চুম্বক শলাকাটিকে এখানে নিয়ে আসি, এখানে তড়িৎ প্রবাহিত কোন দিকে হচ্ছে, যেহেতু এই দিক দিয়ে ঘুরে তড়িৎটা এই দিকে এইখানে আসার সময় নিচের দিকে যাচ্ছে, তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 2 অনুসারে তাহলে এবার বিক্ষেপ দেখানোর কথা কোন দিকে, এই দিকে। অর্থাৎ এই চুম্বক শলাকাটাকে যদি এইখানে নিয়ে আসি, এখন আমরা যুক্ত করে দিই, তাহলে কোন দিকে বিক্ষেপ দেখাচ্ছে, ঠিক আছে, এই যে এই দিকে ঘুরতেছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে ঠিক এই দিকে, বিক্ষেপ দেখাবে আমাদের এই দিকে, অর্থাৎ এই নর্থ পোলটা এদিকে যাবে। এখন দেখি আমরা, আশা করি বুঝছি। এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট।